আচ্ছা, এই কোয়েশ্চেন টাইপটার নাম হচ্ছে লোকেটিং ইনফরমেশন, বাট অনেকে এটা বুঝে না, এই জন্য এটা মনে রাখতে পারেন যে ফাইন্ডিং ইনফরমেশন, দ্যাট মিন্স আপনাকে কিছু প্রশ্নে ইনফরমেশন দেওয়া থাকবে এবং দেন তারা আস্ক করবে হচ্ছে ইনফরমেশনগুলো কোন প্যারাগ্রাফ থেকে নেওয়া হয়েছে। তো এটা হেডিং ম্যাচিংয়ের থেকে কিছুটা বেশি ডিফিকাল্ট। সো আমি একটু যারা ক্লাস করছিলেন গত শুক্রবারে রিক্যাপ করার জন্য বলছিলাম যে আপনারা ছোট প্যারাগ্রাফ হেডিং ম্যাচিংয়ের জন্য কিভাবে সলভ করছিলেন, ওইটা একটু মনে করার চেষ্টা করেন। ছোট প্যারাগ্রাফগুলি, বড়গুলি না। সো এটার সাথে আমরা হেডিং ম্যাচিংয়ের ছোট প্যারাগ্রাফ যেভাবে পড়ছিলাম এটার মিল আছে। সো আগে দেখি যে প্যারাগ্রাফটা কি। পেজ নাম্বার 96, সবাই চলে আসেন। পেজ 96 এর হেডিংয়ের অর্থটা টেবিলে বলার চেষ্টা করেন। দেখেন প্যারাগ্রাফ প্যাসেজে একটা হেডিং দেওয়া আছে, হেডিংয়ের অর্থটা কি হবে। এই হেডিংটার অর্থটা কি হবে এখানে যা আছে, আপনাদের টেবিলে শেয়ার করতে পারেন কিনা। এটি কি শার্পনার না এটা? এই তিনটা শব্দের অর্থ ইংলিশ টু ইংলিশ বলতে পারা যায় কিনা টেবিলে। জয়ের ভাই এখানে একটা বই দিতে বলেন, একটা। সো এই তিনটার অর্থ ইংলিশে বলতে হবে, বাংলা বললে লাভ হবে না। রিভিল,
সো টু কাম আউট ফ্রম হাইডিং মানে কি, মানে হলো ওবায়দুল কাদের নাকি? ওবায়দুল কাদের না, এখনো তো ধরা পড়ে নাই, কদিন পর রিভিল হবে। আচ্ছা, রিভিল মানে এটা আগে লুকানো ছিল, এখন বের হয়ে আসছে। আর্টিফ্যাক্ট, ওয়েপন্স তো বুঝি, ওয়েপন্স, ওয়েপন্স, ওয়েপন্স ইজ কি? আগের দিনে হচ্ছে কি, সোড, বো, অ্যারো, এগুলা। সো আর্টিফ্যাক্ট বলতে আগের দিনে হাউস হোল্ড আইটেমসকে বোঝায় অথবা ওয়েপন, এগুলোকে বোঝায়। এইটার দুইটা উচ্চারণ আছে, একটা হচ্ছে গ্লেশিয়ার আর একটা হচ্ছে গ্লাসিয়ার, দুইটাই কারেক্ট। এটার অর্থ কি? বাংলায় বলে কি, হিমবাহ, টাইটানিক, হ্যাঁ। দ্যাটস আইসবার্গ আর কি। আইসবার্গ হলো গ্লাসিয়ার্স। হ্যাঁ, আইসবার্গ ইজ আ বিগার ভার্সন অফ গ্লাসিয়ার, গ্লাসিয়ার আরও ছোট। ফর এক্সাম্পল, আইসবার্গ ফ্লোট করলে দেখা যায় না, গ্লাসিয়ারকে দেখা যায়। এটা আইসবার্গ ছিল। আচ্ছা, এখন তাহলে এই যে হেডিংটা আছে, এটার অর্থ কি হবে দেখেন তো, টেবিলে বলা যায় কিনা। তাহলে এই আইসবার্গ মানে গ্লাসিয়ারের নিচে যেগুলো ছিল, এগুলি বের হয়ে আসছে কেন? ক্লাইমেট চেঞ্জ হয়েছে, টেম্পারেচার রাইজ হওয়ার কারণে এটা মেল্ট হয়ে গেছে আর কি, এই জন্য। এবং নরওয়েজ গ্লাসিয়ার্স। ওকে, এখন আসেন একটু দেখি যে লোকেটিং ইনফরমেশন কীভাবে বুঝবো, প্রশ্নটা দেখে আসি। পেজ নাম্বার 99, পেজের নিচে দেখে লেখা আছে reading passage 2 has 8 sections. সবাই পাইছেন? 99 পেজের নিচে কোয়েশ্চেনগুলো আছে, 99 পেজের নিচে। reading passage 2 has 8 sections. সেকশন বলতে ওরা প্যারাগ্রাফকে বোঝাচ্ছে। এর নিচে একটা সেন্টেন্স দেওয়া আছে, দেখেন, which section contains the following information. এই সেকশনের নিচে একটু লিখে রাখেন প্যারাগ্রাফ। অনেক সময় পরীক্ষায় প্যারাগ্রাফ ওয়ার্ডটাও ইউজ হয়। which paragraph contains the following information. So which section contains the following information, অথবা আসবে which paragraph contains the following information. এটা দেখলে আমরা বুঝবো যে কোন কোয়েশ্চেনটা আসছে, এই যে ফাইন্ডিং ইনফরমেশন অথবা লোকেটিং ইনফরমেশন। এখানে দেখেন আপনাকে 6টা ইনফরমেশন দিচ্ছে, আমাদেরকে খুঁজে বের করতে হবে। 6টার বেশি আছে মতোই নাকি? না, 6টাই আছে। 6টা আমাদের খুঁজে বের করতে হবে, 6টা ইনফরমেশন কোন কোন প্যারাগ্রাফ থেকে আসছে, এটাই হলো আমাদের কাজ। সো এবার দেখেন পেজ 96 থেকে 98 পর্যন্ত যে 8টা প্যারাগ্রাফ আছে, এর মধ্যে কম্পারেটিভলি ছোট 4টাকে মার্ক করেন। কোন 4টা ছোট? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নিলাম ডিই, জি এবং এইচ। ছোট প্যারাগ্রাফ আগে নেওয়ার কারণ কি? পড়তে সময় কম লাগবে, ওখান থেকে স্কোর আসলে ভালো হবে। তবে লোকেটিং ইনফরমেশনে কিন্তু একটা বিষয় আছে যেটা হেডিং ম্যাচিংয়ে ছিল না। হেডিং ম্যাচিং আপনি যেই প্যারাগ্রাফ পড়বেন ওখান থেকে একটা উত্তর আসবে, কিন্তু লোকেটিং ইনফরমেশনে এটা নাও হতে পারে।
দ্যাট ইজ প্যারাগ্রাফ পড়লেও যে আপনি উত্তর পাবেন এরকমটা নাও হতে পারে। হ্যাঁ, সো চলেন আমরা ডি প্যারাগ্রাফটা পড়ব। আপনাদের সবাইকে গ্রুপ টাস্ক, গ্রুপে কাজ করতে হবে। আমি দেখছি যে আপনারা ইন্ডিভিজুয়ালিস্টিক চিন্তা ভাবনা করেন, এমনি হবে না। আপনাদের গ্রুপে সবাই সবার নাম জানেন? যেই টেবিলে বসছেন পরিচিত হন আগে। ওকে, নাম জেনে আসো, হোমওয়ার্ক। আচ্ছা, অলরাইট, এখন আপনাদের গ্রুপের টাস্ক হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 হলো অ্যাজ এ গ্রুপ কাজ করতে হবে। আমাকে একটা মাইন্ড ম্যাপ অফ ইনফরমেশন দিতে হবে, মানে এই ডি প্যারাগ্রাফে কী কী ইনফরমেশন আছে এটা বের করতে হবে। কয়টা তথ্য আছে এখানে? আচ্ছা, সবার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হইলো আমরা এখনও সলভ করতে যাই নাই, এটা সলভ করতে যান না। আগে ইনফরমেশন সেগ্রিগেট করা শিখেন, সলভ করতে পারবেন, সলভ পরে করেন। এই ডি প্যারাগ্রাফটায় কি কি তথ্য আছে? সবগুলাকে ইনফরমেশন মনে করতেছেন? এখানে দেখেন একটা কথা লেখা আছে, কনসিডার রিপিটেড ইনফরমেশন ওয়ান। তার মানে যে ইনফরমেশনটা রিপিট হচ্ছে ওটাকে একটা ইনফরমেশনই ধরতে হবে। তাহলে প্রথম সেন্টেন্সটা দেখেন অনেক বড় না? এখানে একটা ইনফরমেশনই আছে, একটু আন্ডারলাইন করেন, ফর্মড এ ম্যাটেরিয়াল রেকর্ড, আর কিছু নাই এখানে। এটা কার কার বুঝে আসে না একটু বলবেন, বুঝতে পারি নাই। যে কোনো সেন্টেন্স যত বড়ই হোক, সেই সেন্টেন্সের মূল অংশটা থাকে ভার্বে। তার মানে এখানে ভার্বটা কি? তারা একটা ম্যাটেরিয়াল রেকর্ড তৈরি করেছিল। তার মানে ওখান থেকে ওরা একটা কত সালের জিনিস কোনটা কি এটাই। তার মানে আমরা যখন বড় সেন্টেন্স পড়বো, তার মানে এটা না যে বড় সেন্টেন্সে আমার সবগুলো অর্থই বুঝতে হবে বা সবগুলো শব্দই বুঝতে হবে, মূল অংশটা বুঝতে পারলে হবে। সেকেন্ড সেন্টেন্সে কি আছে? তার মানে এখানে আমরা যদি দুইটা শব্দ দাগাই, একটা হচ্ছে আর্টিফ্যাক্ট আর একটা হচ্ছে হান্টিং। তার মানে আমরা আর্টিফ্যাক্ট পাচ্ছি হান্টিংয়ের সাথে কানেক্টেড। তাইলে হান্টিংয়ের সাথে কানেক্টেড আর্টিফ্যাক্ট কি হবে? এটা কি হাউস হোল্ড আইটেমস হবে নাকি ওয়েপেন্স হবে? দেখেন ওয়েপেন্স অলরেডি দেওয়া আছে, বোজ অ্যান্ড অ্যারোস। আচ্ছা, বোজ অ্যান্ড অ্যারোস এরা কী করছে? ভার্বটা দেখি, মিসপ্লেসড, তাই না? এই মিসপ্লেস মানে কি? ইয়েস, এনিওয়ান? মিসপ্লেস, লুজ মানে কি? হারায় ফেলছে তারা। তাহলে এখানে বলতেছে এই হান্টাররা কি করতো? সহজেই অ্যারোজ এবং বউগুলাকে মিসপ্লেস করে ফেলতো বাসায় না নিয়ে। অলরাইট, এরপরে আছে ডিসকার্ডেড। ডিসকার্ড মানে কি? ডিসকার্ড আমরা প্রতি ক্লাসে ইংলিশ টু ইংলিশের শক্তি বুঝতে পারি। বাংলা দিয়ে আইএলটিএস পরীক্ষা দেওয়া যাবে না। তাহলে ওটা তো বায়ালস হয়ে যেত, এটা তো আর আইএলটিএস হইতো না। তাহলে এখানে সেকেন্ড ইনফরমেশন কি পাচ্ছি? যে আর্টিফ্যাক্টগুলো সায়েন্টিস্টরা খুঁজে পাইছে। ওগুলো কীভাবে পাইছে? বিকজ
কিছু কিছু ওরা হারায় ফেলতো আর কিছুগুলি ওরা ফেলে দিত। কোনগুলোকে ফেলতো? বোজ অ্যান্ড অ্যারোস, বাসায় না নিয়ে গিয়ে। এরপর বলছে আদার আইটেমস, মানে যেগুলো হান্টিং রিলেটেড আইটেম না, তাহলে সেগুলো কি? আর্টিফ্যাক্টের দুইটা অর্থ দেখলাম না, একটা ওয়েপেন আর একটা কি? তো ওয়েপেনগুলা হয় তারা ছুঁড়ে ফেলে দিয়েছে ভেঙে গেলে, অথবা হারায় ফেলছে। তো আদার আইটেম কি হবে? হাউস হোল্ড আইটেম। এগুলাকে তারা কি করছে? অল পারপাস আইটেমস লেখা আছে দেখেন, টুলস, কিজ অ্যান্ড হর্স ট্র্যাক, এগুলাকে তারা নিয়ে যাইতো বাসায়। তাহলে এখানে কি কি তথ্য আছে? এরকম একটা মাইন্ড ম্যাপ চিন্তা করতে হবে মেন্টালি। কি কি তথ্য আছে একটু বলেন তো? আমরা যদি 3টা বক্সে ফেলতে চাই তথ্যকে, তাহলে এখানে কি কি তথ্য আছে? ম্যাটেরিয়াল রেকর্ড ফর্ম হয়েছে, হান্টিং এর যে দুইটা জিনিস দেখা গেল, কিছুগুলোকে তারা কি করতো? ডিসকার্ড, আর কিছুগুলোকে মিসপ্লেস, এই তো। আর বাকিগুলা হাউস হোল্ড আইটেমস টেক হোম। এই যে এই কাজটা করলাম, এটাকে আমরা বলতেছি যে টেক নোটস অন দ্য সাইড অফ দ্য প্যারাগ্রাফ। যখন পড়বেন, পড়ার সাথে সাথে একটা ইনফরমেশন বামে এইগুলোকে লিখে ফেলতে হবে। কেন? বিকজ এই 3টা ইনফরমেশনের যে কোনো একটাকেই ও ইনফরমেশন হিসেবে দিতে পারে। হেডিং ম্যাচিংয়ের সাথে ডিফারেন্সটা বোঝাচ্ছে কিনা? হেডিং ম্যাচিং কিন্তু আমাকে হলিস্টিকটা বুঝতে হইতো, এখানে আমাকে সব ইনফরমেশনকেই কনসিডার করতে হবে। চলেন অপশনগুলো দেখবো এখন, এখান থেকে কোনো অপশন ওরা চাইছে কিনা। হ্যাঁ, ওইটা বলে দেবে একটু পরে। আমাদের 14 থেকে 19, এখানে দেখেন তো এইখানে থাকা কোনো ইনফরমেশন ওরা প্রশ্নে চাইছে কিনা। চোদ্দ থেকে 19-এ কোনো তথ্য আমাদের এইখানে তোলা তথ্যের সাথে মিলে কিনা? জি, 14 নাম্বারটা আমাদের মিলে যাচ্ছে যে এই তথ্যের সাথে। সো এটার পাশে লিখে ফেলতে হবে ডি, মানে এই তথ্যটা ডি প্যারাগ্রাফে আছে। তাহলে এগেন এই 3টা, এই স্টেপ 2 অ্যান্ড স্টেপ 3 বোঝা গেছে কিনা? এটা মাথায় করা লাগবে, দেন সাইডে নোট নিলে ভালো, সেক্ষেত্রে আপনি চেক করতে পারবেন তাড়াতাড়ি যে কোনটা আছে। আসেন আমরা এটা অ্যাপ্লাই করি ই প্যারাগ্রাফের জন্য। প্যারাগ্রাফ ই সবাই ইন্ডিভিজুয়ালি করবেন, সময় 1.5 মিনিট, তারপরে শেয়ার করবেন। সবাইকে এগেন রিকোয়েস্ট, সলভ করতে যায়েন না, আগে দেখেন ইনফরমেশন সেগ্রিগেট করতে পারেন কিনা। সলভ আপনি করতে পারবেন ইনফরমেশন বের করতে পারলে। টেবিলে শেয়ার করেন যে কী কী তথ্য আপনি পাইছেন, এখানে কয়টা তথ্য আছে। এখানে মূলত একটা তথ্যই আছে, যে তারা কোনো কোনো সময় অনেক আর্টিফ্যাক্ট পাইছে এবং কোনো কোনো সময় পায় নাই, এবং সেটার সাথে ক্লাইমেটের সম্পর্ক আছে। দ্যাট ইজ ওয়ার্ম টাইমে তারা অনেক আর্টিফ্যাক্ট পাচ্ছিল, কুলিংয়ে পাচ্ছিল না। এই রিলেটেড কোনো ইনফরমেশন আছে কি না? সো এই রিলেটেড কোনো ইনফরমেশন নাই আসলে, এক্সেপ্ট রিয়ালিটি, যে পড়লেই পাবো এরকম কিন্তু না। হ্যাঁ, তবে এতে হতাশ হওয়ার কিছু নাই। আইএলটিএস পরীক্ষায় কিন্তু একটা প্যাসেজ থেকে 5টা প্রশ্নই থাকে না, 13টা প্রশ্ন থাকে। তো আপনি যেটা পড়লেন সেখান থেকে অন্য কোনো প্রশ্নের উত্তর আপনি পাইতে পারেন, এতে লসের কিছু নাই। ওকে, এরপরে যাই আমরা প্যারাগ্রাফ জি। এগেন সময় 1.5 মিনিট। পড়তে পড়তে পাশে নোট নিতে পারলে ভালো, পড়া মাত্র যদি মনে হয় এটা একটা তথ্য, বাম পাশে ছোট করে নোট নিলে ভালো। ওকে, টাইম আপ। এবার শেয়ার করেন, আগে ইনফরমেশন শেয়ার করেন, সলভ করে ইনফরমেশন শেয়ার করেন যেখানে কি কি ইনফরমেশন আছে। ওকে, সলভে যাওয়ার আগে আমার সাথে একটু আন্ডারলাইনড অংশগুলো মিলাইতে পারেন কিনা দেখেন, আপনি এগুলোই দেখছিলেন কিনা। প্রথমে আমরা আন্ডারলাইন করব ট্রেড নেটওয়ার্ক কানেক্টিং স্ক্যান্ডিনেভিয়া উইথ ইউরোপ। ট্রেড নেটওয়ার্ক কানেক্টিং স্ক্যান্ডিনেভিয়া উইথ ইউরোপ।
plenty of goods traveled overland routes. With export markets would have created booming demand. কিছু এক্সাম্পল আছে অ্যান্টলার্স কমস এই ধরনের জিনিস এই তিনটা ইনফরমেশন এখানে আছে যদিও এটা একটাই ইনফরমেশন কিন্তু ইনফরমেশন কি নিয়ে ট্রেড বিজনেস নিয়ে ট্রেড বিজনেসের রুট নিয়ে কথা হয়েছে মানুষ ভাবতো যে সবসময় কি বলে যে সমুদ্র পথে হবে কিন্তু নদী এই স্থলপথেও পাওয়া গেছে এবং শেষে যেটা দেখালাম আমরা দেখেন উড হ্যাভ ক্রিয়েটেড আছে তার মানে এটা কি ছিল নাকি হতে পারতো would have created সো এখানে আপনার খেয়াল রাখতে হবে যে এইটা হতে পারতো কিন্তু হয় নাই আর অন্যগুলো যেগুলো হয়েছিল সেগুলো আছে এখন আপনি অপশনগুলি দেখেন নাই আনসার হচ্ছে 18 আচ্ছা যারা কনভিন্স না একটু আমার সাথে মিলায় দেখেন 18 এ কি লেখা আছে এক্সাম্পল অফ আইটেমস দ্যাট উড হ্যাভ বিন ট্রেডেড মানে এগুলাকে বিক্রি করা যাইতো কিন্তু যায় নাই এখন আমরা যে সেন্টেন্সটা দেখাইছিলাম একটু দেখে আসি জি প্যারাগ্রাফে কি লেখা আছে যে গ্রোয়িং নরওয়েজিয়ান টাউনস along with export markets would have created booming demand for hides to fight off cold as well as antlers to make useful things like combs এগুলা কি আইটেমের এক্সাম্পল কিনা সবগুলা যদি নাও বুঝেন কোম তো বুঝছেন চিরুনি এটা তো বুঝছেন হাইডস হচ্ছে ওই যে আমরা এখন জ্যাকেট বলি কিন্তু আগের দিনে ওরা চাদর দিত আর কি চামড়া দিয়ে চাদর বানাতো ওগুলো হচ্ছে হাইডস আর অ্যান্টলার হচ্ছে যে হরিণের যে শিং থাকে ওগুলা দিয়ে চিরুনি তারপরে এই জিনিসগুলো বানানো হতো একটা টেকনিক এগেন যেটা হেডিং ম্যাচিংও বলছিলাম এখানেও ট্রু সেটা হলো আপনার যে উত্তরটা মনে হবে আছে সেই উত্তরের সাথে ওয়ার্ড মিলাই দেখবেন যেটা অ্যাকচুয়ালি আছে কিনা ফর এক্সাম্পল 18 যদি আপনার কাছে অ্যান্সার মনে হয় তাহলে ওখানে কি লেখা আছে আইটেমসের কথা আইটেমসের এক্সাম্পল আছে কিনা যদি থাকে তাহলে এটা কারেক্ট তাহলে আমি তারপরে মুভ অন করব অলরাইট এইচ করেন अगेन 1.5 মিনিট সময় ওকে টাইম আপ এবার শেয়ার করেন ইনফরমেশন কি কি আছে তারপর সলভে যাবেন এখানে দুইটা তথ্য আছে একটা হচ্ছে এখনো অনেক কিছু লুকানো আছে সেকেন্ড তথ্য হচ্ছে ফিউচারে হয়তো এগুলো পাওয়া যেতে পারে তো এই দুইটার একটাকে তারা কোশ্চেন হিসেবে দিতে পারে অপশনগুলো দেখি যারা পারি নাই একটু খেয়াল করি অ্যান্সার হচ্ছে 17 কোশ্চেনের মধ্যে দেখেন একটা শব্দ আছে পসিবিলিটি অফ ফিউচার ডিসকভারিজ পসিবিলিটি অফ ফিউচার ডিসকভারিজ সো সেই জায়গাতে আমরা যদি প্যাসেজে দেখি প্যাসেজের শেষ সেন্টেন্সে যদি দেখি ইন ইয়ার্স টু কাম লেখা আছে দেখেন ইয়ার্স টু কাম মানে কি ফিউচারে বের হতে পারে তাইলে আপনারা 4টা প্যারাগ্রাফ পড়লেন ছোট এখান থেকে 3টা উত্তর বের করা গেল আমরা রাফলি 1.5 মিনিট করে সময় স্পেন্ড করছি তাহলে 4টা প্যারাগ্রাফের জন্য আমরা 6 মিনিট টাইম স্পেন্ড করছি 6 মিনিটে আমরা 3 মার্ক তুলতে পারছি এইভাবে আপনাকে এক্সামের টাইম ম্যানেজ করতে হবে বাসায় যখন প্র্যাকটিস করবেন ছোট প্যারাগ্রাফকে 1.5 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না 1.5 মিনিট ইজ ম্যাক্স ট্রাই টু গিভ 1 মিনিট ইফ পসিবল ছোট প্যারাগ্রাফগুলোকে এখন আমরা বড় প্যারাগ্রাফকে কি করব ছোট প্যারাগ্রাফ তো বুঝলাম বড়গুলোকে এইভাবে পড়তে হবে এখন আসেন লোকেটিং ইনফরমেশনের বড় প্যারাগ্রাফকে স্কিমিং করে কোনো লাভ নাই এর কারণ আনুষ্কা পরীক্ষা কয় তারিখে বহু দেরি আচ্ছা স্কিমিং এর মূল উদ্দেশ্য কি
তো গত ক্লাসে আমি বুঝাইছিলাম স্কিমিং আমরা মেইন আইডিয়া বোঝার জন্য বের করার চেষ্টা করি। এখানে কি ওরা মেইন আইডিয়া জানতে যাচ্ছে নাকি যে কোনো ইনফরমেশন জানতে যাচ্ছে? তাহলে এখানে স্কিমিং করে আপনার কোনো কাজ হবে না। তাইলে আসেন বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে স্ক্যানিং। এবার একটু খেয়াল করতে হবে আমরা কোন তিনটা পারছি ওই তিনটার জন্য উপর একটা ক্রস চিহ্ন দিয়ে দিই, বাকিগুলো দেখি একসাথে। তিনটা ইনফরমেশন 15টা তো আমরা পাই নাই, পাইছি? এখানে একটা মেইন কিওয়ার্ড দাগান, 15 কোয়েশ্চেন একটা মেইন কিওয়ার্ড দাগান। এটা দাগাইলে হবে না, পুরাটাই তো ফিজিক্যাল ডিফিকাল্টিস। হ্যাঁ, এইটা একটু দাগাবো। ফিজিক্যাল ডিফিকাল্টির কি কি এক্সাম্পল মাথায় আসে? আমরা যদি বলি ফিজিক্যাল ডিফিকাল্টি, তাহলে কি এক্সাম্পল আমাদের মাথায় আসতে পারে? কনটেক্সটে চিন্তা করতে হবে। এখানের কনটেক্সটটা কি, যে এরা আর্টিফ্যাক্ট থেকে এভিডেন্স জোগাড় করে, তাহলে এরা কি আর্কিওলজিস্ট বা সায়েন্টিস্ট? এদের ফিজিক্যাল ডিফিকাল্টি কি কারণে হতে পারে? জায়গাটা কি গরমের না ঠান্ডার? টেম্পারেচারের জন্য হতে পারে, অথবা তাড়াতাড়ি জিনিস গলে যাচ্ছে এগুলোর জন্য হতে পারে, অনেক সময় ধরে কাজ করতে হয় এগুলোর জন্য হতে পারে। সো এরকম কিছু কোনো প্যারাগ্রাফে থাকলে সেটা পাইতে হবে। এরপরে কোনটা আমরা সলভ করতে পারি নাই? 16। এখানে মেইন ওয়ার্ডটা কি? ওকে, লেস ফুডটা আন্ডারলাইন করি। আরেকটা আমরা পারি নাই, এখানে আমরা কোন শব্দটা দাগাবো? ওয়ার্ক কুইকলি। আচ্ছা, প্রেশার দাগাতে পারেন, ওয়ার্ক কুইকলি দাগাতে পারেন। তাহলে এটার সাথে সময়ের কোনো উল্লেখ থাকবে। ওয়ার্ক কুইকলি মানে কি? এটার সাথে টাইমের কোনো এক্সাম্পল থাকবে। এই যে তিনটা ইনফরমেশন দাগালেন, এর ভিতর থেকে কোন ইনফরমেশনটা স্ক্যান করা সহজ? কোনটা স্ক্যান করা সহজ? ফুডের থেকে সহজ আছে নাকি? লেস ফুড, ফুডের নাম বের করা সহজ হবে না? এখন আসেন আমরা স্ক্যান করব। ডু নট ট্রাই টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। স্ক্যান করব প্যারাগ্রাফ এ, সময় 20 সেকেন্ড, ফুড আছে কিনা জাস্ট স্ক্যান করে যেতে হবে। 20 সেকেন্ড টাইম। আচ্ছা, একটা রিকোয়েস্ট করি, আপনারা যারা পেয়ে যাইতেছেন বা ফাস্ট ফিনিশার, তারা আমাদের মতো যারা স্লো আছে আমাদের জন্য একটু ধৈর্য ধরেন। যখন জিজ্ঞেস করবো তখন বললেন 20 সেকেন্ড সময় কিন্তু কম, অনেক কম সময়। আপনারা 5 সেকেন্ডে বলতেছেন যে নাই, 20 সেকেন্ড অ্যাকচুয়ালি স্ক্যান করে দেখেন। ওকে, টাইম আপ। আছে এখানে কি আপনি টাইম রিলেটেড কিছু আপনার চোখে আটকেছে? না, বি না, এতে থাকেন, এতে থাকেন। ওই যে বললাম যারা ফার্স্ট ফিনিশার আমার প্রতি একটু দয়া মায়া করেন। নাই, এতে আছে লাস্টের টাইমের কথা উল্লেখ আছে, কুইকলি আছে। এটা কি কুইকলি, ওয়ার্ক কুইকলি এরকম কিছু নাই? ওকে ফাইন, বিতে যাব। ফুড এবং ওয়ার্ক কুইকলি এই দুইটার মাথায় নিয়ে খুঁজি। টাইম শেষ, টাইমের কথা পাওয়া গেছে না? রেইজ দ্য ক্লক। তাহলে এই অ্যান্সার পেয়ে গেছে। এবার আসেন বিগ বসের কাছে। সি প্যারাগ্রাফের সাইজটা দেখেন। এখন আমাদের মাথায় নিতে হবে ফুড আর ফিজিক্যাল ডিফিকাল্টি, ঠিক আছে? সি স্ক্যান করব, পরে বোঝার চেষ্টা করা যাবে না। 20 সেকেন্ড।
টাইম আপ। কভার করা গেছে কিনা? আচ্ছা, এই প্যাস একটু বড় হলে 30 সেকেন্ড পর্যন্ত যাইতে পারেন। আর 10 সেকেন্ড সময় দিলাম, দেখেন স্ক্যানিং শেষ হয়েছে কিনা। স্ক্যান করতে হবে, পরে বোঝার চেষ্টা করলে হবে না। দেখেন একটা শব্দ লেখা আছে, ফিল্ড ওয়ার্ক ইজ হার্ড ওয়ার্ক। পেয়ে গেছেন? ফিজিক্যাল ডিফিকাল্টি। আচ্ছা, এবার আসেন ফুডই খুঁজতে হবে। ফুড তো আমরা এতে পাই নাই, তাহলে ফেরত যাওয়ার কোনো প্রয়োজন নাই। এফ এ দেখি ফুড আছে নাকি। কারেক্ট, ক্রপ ফেলিয়ার, আনসার পেয়ে গেছে। তাহলে পুরো বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন, ছোট প্যারাগ্রাফ এবং বড় প্যারাগ্রাফ কেন এভাবে করছি, কেন এটা এক্সামে জরুরি। সো প্রথমে আমরা করছিলাম ডিটেল রিডিং। এটা বুঝি, ছোট প্যারাগ্রাফগুলো পড়ছিলাম, ওখানে আমরা ডিটেল রিডিং করছি। কারণ ওখানে আমি, এখন আপনি বলতে পারেন তাহলে আমি সবগুলো স্ক্যান করব, তাহলে হবে না। বিকজ আপনি যদি সবগুলো স্ক্যান করেন তাহলে আপনার কাছে মাল্টিপল প্যারাগ্রাফ মনে হইতে পারে অ্যান্সার। এই জন্য ছোটো প্যারাগ্রাফ সরাই ফেলতে হবে আগে। ছোটো প্যারাগ্রাফের পিছনে আমরা 6 মিনিট স্পেন্ড করলে স্ক্যানিংয়ের ফলে, স্ক্যানিংয়ে যদি আমরা 2 মিনিটও স্পেন্ড করি বা 3 মিনিটও স্পেন্ড করি, তাহলে 10 মিনিটে আমার 5-6টা অ্যান্সার বের হয়ে যাবে। নইলে কিন্তু এক্সামে টাইম ম্যানেজ করতে পারবেন না, আনলেস ইউ আর এ ভেরি গুড কুইক রিডার। কেউ আছেন নাকি? না, আমার কথা বললে হবে না। ঠিক আছে, তাইলে দুইটা স্টেজে আমরা এটা কেন করলাম একটু কেউ বুঝাই দিতে পারবেন লজিকটা কি, কেন এইভাবে করছি? টাইম ম্যানেজমেন্ট এভাবে আমাকে করতে হবে। কিছু মিস্টেক যেটা করবেন না, 1 নাম্বার মিস্টেক হচ্ছে, ঠিক আছে সব স্ক্যান করব, দিস ইজ এ মিস্টেক বিকজ ইউ উইল নট ফাইন্ড দি আনসার্স। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড মিস্টেক সেটা হচ্ছে যে বড় প্যারাগ্রাফও লাইন বাই লাইন পড়ব, তাহলে আপনি টাইম দেখবেন যে আধা ঘন্টা চলে গেছে, প্যাসেজ সলভ হয় নাই আর। তাহলে 2 ধাপে করতে হবে। প্রথম ধাপ হচ্ছে ছোট প্যারাগ্রাফকে থেকে যেতগুলো প্রশ্ন আছে তার অর্ধেক শেষ করতে চেষ্টা করা, অর্থাৎ প্রশ্ন যদি 6টা থাকে 3টা বের করার চেষ্টা করা, প্রশ্ন যদি 4টা থাকে 2টা বের করার চেষ্টা করা, বাকি 2টার তথ্য নিয়ে খোঁজা। এবং একই সাথে আমরা কি একটা তথ্য নিয়ে খুঁজছি না 2টা নিচ্ছি? 2টা নেওয়াটা ভালো, যদি পারেন 3টা নেওয়া ভালো একসাথে, তাহলে টাইম সেভ হবে। মানে 3টা জিনিস খুঁজতেছি যেটা চোখে পড়ে, নইলে বারবার ফেরত যাইতে হবে। অ্যাটলিস্ট 2টা নেওয়ার চেষ্টা করতে হবে। যেমন আমরা ফার্স্টে নিয়েছি ফুড আর টাইম, এরপরে আবার আমরা নিচ্ছি কি টাইম পেয়ে গেছি যখন ফুড এবং ফিজিক্যাল ডিফিকাল্টি। একসাথে 2টা নিলে আপনি যে প্যারাগ্রাফটা স্ক্যান করতেছেন, খেয়াল করেন আমরা কিন্তু স্ক্যান করতেছি, কোনো সেন্টেন্স পড়ে বোঝার কথা বলছি আপনাকে। পড়ে বুঝতে গেলে কিন্তু হবে না, দ্যাটস এ ট্র্যাপ। সাইকোলজিক্যালি আপনার কাছে মনে হতে পারে যে আমি তো কিছু বুঝতেছি না, আমার কিছু বোঝার প্রয়োজন নাই, কারণ আমাকে ইনফরমেশনটা ফাইন্ড করতে হচ্ছে। এরকম না যে মূল অর্থটা বোঝা লাগতেছে, যেটা হেডিং ম্যাচিংয়ের সাথে কমপ্লিটলি ডিফারেন্ট। এই 2টার পার্থক্যটা বোঝা গেছে কিনা? সব টেবিলের সময় 5 মিনিট, হেডিং ম্যাচিং অ্যান্ড লোকেটিং ইনফরমেশনের মধ্যে 5টা পার্থক্য আছে, এটা বের করে দেন। 5টা ডিফারেন্স আছে। জি, যারা করছে ক্লাস মিস দিলে তো ঝামেলা। এসবির মানে কি? রিপিটেড আইডিয়া বড় প্যারাগ্রাফে লোকেটিং ইনফরমেশনে থাকে না, আপনি ওইটা পড়ে দেখেন সিতে, এখানে ডিফারেন্ট আইডিয়া দিয়ে দিয়ে রাখে আর কি। আচ্ছা, থার্ড যে ডিফারেন্সটা, এটা সব থেকে বড় ডিফারেন্স।
এইটা বুঝছে কিনা না এটাই হেডিং ম্যাচিংয়ে একটা প্যারাগ্রাফের জন্য একটাই অ্যান্সার হবে, এইটা আর রিপিট হবে না। তো লোকেটিং ইনফরমেশনে সেই ঘটনাটা না, একই প্যারাগ্রাফ থেকে দুইটা অ্যান্সারও আসতে পারে, আবার কোনো প্যারাগ্রাফে নাও থাকতে পারে। তো হেডিং ম্যাচিং কিন্তু সেই সমস্যাটা নাই, এই জন্য হেডিং ম্যাচিং আপনাদের বন্ধু হওয়া উচিত নাকি? লাস্টটা কে বলতে পারবে দেখি, যে বলতে পারবে মক টেস্ট ফ্রি। একটা আরেকটা ডিফারেন্স আছে। ইয়েস, আপনার মক টেস্ট ফ্রি। এই যে 5টা ডিফারেন্স আছে, দেখেন বুঝতে পারছেন কিনা? তাহলে হেডিং ম্যাচিং আর লোকেটিং ইনফরমেশন হচ্ছে কাজিন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, নট সিবলিংস। অনেক কিছু মিল আছে, আবার অনেক কিছু মিল নাই। ডিএনএ মেম্বার, হ্যাঁ। নতুন স্পোকেন ইংলিশ কোর্স বের হয়েছে, শুনছেন নাকি? না, স্পোকেন ইংলিশ কোর্সের নাম গভীরে স্পোকেন ইংলিশ, মানে ডিপ থেকে বুঝাবে আপনাকে। ভালো না? দেশের কথা বাদ দেন, গ্লোবালি রিডিং অ্যাভারেজ অল ওভার দ্য ওয়ার্ল্ড রিডিং অ্যাভারেজ এখন 6.5 গ্লোবাল অ্যাভারেজ। সো কেমব্রিজকে চিন্তা করতে হয় যে কেন এত সংখ্যক মানুষ 6.5 পাচ্ছে। 6.5 মানে কিন্তু 29, 27 থেকে 29, তো 40-এ এত সংখ্যক মানুষ 30-এর কাছাকাছি উঠাই ফেলতেছে। তাইলে আমাকে কোয়েশ্চেন প্যাটার্ন চিন্তা করতে হবে যে কিভাবে দিলে আমার ওই কোয়েশ্চেনটা ব্যালেন্স থাকবে, নইলে এরাই কিন্তু এটাকে অ্যাভারেজ সাথে নিয়ে যাবে। আর আমাদের বাংলাদেশে অ্যাভারেজ 5। এর কারণ হচ্ছে আমরা এদেরকে নিয়ে খাটতে চাই না। আপনি এটার পিছনে একটু সময় দেন, দেখবেন যে আপনার অন্য সবগুলো স্কোরও বাড়তেছে, বিকজ আপনার কম্প্রিহেনশন বেড়ে আসবে, দ্রুত পড়ার অভ্যাস তৈরি হবে। আমরা যখন পড়তে শুরু করি তখন আমরা মানে মনের আনন্দে, তো মনের আনন্দে পড়লে পরীক্ষা দেওয়া যাবে না। একটা স্টপ ওয়াচ নেন, 1.5 মিনিট টাইমার দেন, 1.5 মিনিট হয়ে গেছে মানে 1.5 মিনিট, বইটা বন্ধ করে নিজে কাজ করেন, কী পড়ছি মনে আছে নাকি, একটা ইনফরমেশনও মনে আছে কিনা। নেক্সট টাইম টার্গেট হচ্ছে 2টা ইনফরমেশন মনে রাখা। তাহলে দেখবেন ব্রেইন কিন্তু ইলাস্টিকের মতো, হ্যাঁ, আপনি যত ওকে প্রেশার দিবেন ও অত হচ্ছে স্পেস দিবে আপনাকে। কিন্তু আমরা ব্রেনকে প্রেশার দিতে চাই না, কারণ ব্রেন বলে শর্টস দেখো, রিলস দেখো, হাইলাইটস দেখো, টিকটক দেখো। আর যারা ফোনে অ্যাডিক্টেড, আপনারা ফোনের নোটিফিকেশনগুলা আগামী 2 মাসের জন্য মিউট রাখেন। প্রতিদিন রাত 10টা বা 11টার সময় 1 ঘন্টা নিজেকে সময় দিবেন নোটিফিকেশন চেক করার জন্য, যে আমি আজকে সারাদিনের নোটিফিকেশন চেক করব এই 1 ঘন্টায়, আমি সারাদিন পড়াশোনা করব, তাইলে হবে, নইলে হবে না। 5 মিনিট 1 ঘন্টা শেষ না হলে তো সমস্যা। 5 মিনিট পর পর নোটিফিকেশন চেক করতে গেলে আপনার ব্রেইন ইনফরমেশন প্রসেস করতে পারবে না, ঠিক আছে? তো মানুষ স্কোর অ্যাচিভ করার জন্য অনেক কিছুই করে। আমার এখানে একটা ছেলে আসছিল, সে হচ্ছে পাইথন নিয়ে কাজ করতো। পাইথন শুনছেন কিনা জানি না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
তো ও প্রচুর টেক অ্যাডিক্টেড ছিল। এখন ও দেখছে যে টেক অ্যাডিকশনের কারণে ও পড়াশোনা করতে পারতেছে না। এরপর সে তার ফোন বিক্রি করছে, করে বাটন ফোন কিনছে, কিনে পরীক্ষা দিয়ে আবার আইফোন কিনছে। তো ব্যালেন্স করতে হবে আমাদেরকে আসলে। 8 পাইছে, কিন্তু ওর সমস্যা ল্যাঙ্গুয়েজে ছিল না, ওর সমস্যা ডিস্ট্রাকশনে ছিল। ও হচ্ছে ফোকাস করতে পারতো না।